নিয়ে এলাম আমার এবারের অরুণাচল ভ্রমণ সিরিজের চতুর্থ ও শেষ পর্ব। এই পর্বে আপনাদের নিয়ে ঘুরে দেখাবো রূপকথার মতো এক স্বপ্নপুরী জিরো। অনুরোধ রইল পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি। আপনাদের ভালোবাসা আর সঙ্গই আমার অনুপ্রেরণা, নতুন গল্প বলার সাহস যোগায়। আমার এই অরুণাচল সিরিজের আগের পর্বগুলো না দেখে থাকলে আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলো থেকে দেখে নিতে পারেন। চলুন এবার ডুব দেওয়া যাক জিরোর পাহাড় ঘেরা কল্পলোকের গভীরে। মেচুকা থেকে ফিরে আবারও আলোর লিনিয়া হোমস্টেতে এক রাতের আশ্রয়। এবার দুটো ঘর পেলাম আমরা, আর হোমস্টের মালিক বমটেল ললেন নিজেই আমাদের টোটাল খরচ থেকে 200 টাকা ছাড় দিলেন। কি অপার স্নেহ, এক মুহূর্তেই যেন আপন করে নিলেন। রাতটা নিশ্চিন্তে ঘুমিয়ে পরদিন সকাল 9টায় আলোর বুক ছেড়ে রওনা দিলাম জিরোর পথে। স্নিগ্ধ এক সকাল, যেন পাখির ডাকে মন জেগে উঠছে। গাড়ি ছুটে চলেছে সবুজ পাহাড়ের বুক চিরে। পথের ধারে চোখে পড়ল আলোর রামকৃষ্ণ মিশনের ক্যাম্পাস। মন যেন বলে উঠল রামকৃষ্ণ শরণম। আলো থেকে জিরো যাবার পথ যেন স্বপ্নের মতন। চোখ জোড়ানো রাস্তা, মেঘের ছায়ায় ছাওয়া বনানী, আর দূরে দূরে পাহাড়ের শ্রেণী যেন কুয়াশার পর্দা লুকিয়ে আছে। প্রকৃতির অপার রূপ আর শান্তির ছায়া আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে। সময় যেন এখানে ধীরে চলে, হৃদয়টাকে গভীর প্রশান্তিতে ভরিয়ে দেয়। এভাবেই আমরা পাড়ি দিচ্ছি আরেকটি রূপকথার দেশে, জিরো। আপনারা সঙ্গে থাকুন, সামনে আরো অনেক গল্প অপেক্ষা করছে। মেচুকার পাহাড় তখনও সবুজে ঢাকা, কিন্তু যতই আমরা আলোর দিকে এগোচ্ছি ততই পাহাড়গুলো যেন রুক্ষ, নির্জন আর গম্ভীর হয়ে উঠছে। এক অনন্য সৌন্দর্যের ঠিকানায় পৌঁছানোর অনুভূতি তৈরি হচ্ছিল মনে। এই অপূর্ব রাস্তাটাকে দেখে মন যেমন আনন্দে ভরে উঠছিল, তেমনি এক ক্ষীণ ভয়েও যেন মন কুড়ে বসেছিল। মেচুকার রাস্তার সেই ভয়াবহ অভিজ্ঞতা, যদি আবারও সেই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে ধীরে ধীরে সে ভয় কাটতে লাগলো। প্রকৃতির স্নিগ্ধতা যেন আমাদের থামিয়ে দিল পথের মাঝে, নতুন করে নিঃশ্বাস নিতে বলল। মনে পড়ল যখন ইয়ারলুং বেস ক্যাম্পে যাচ্ছিলাম, তখন একবার সূর্য মামার মুখ দেখা গিয়েছিল। আজ আবার স্পষ্টভাবে উনি দেখা দিলেন পাহাড়ের ফাঁক দিয়ে। জিরো ঢোকার কিছুটা আগেই পড়ে জিরো ফগি জোন। প্রকৃতির অপূর্ব বিন্যাসে গড়ে ওঠা এই বিশেষ এলাকাটি সারা বছরই কুয়াশায় মোড়া থাকে, যেন মেঘে চেপে বসে থাকা পাহাড়, ছুঁয়ে যাওয়া ঠান্ডা হাওয়া আর চোখের সামনে ধোঁয়াটে দৃষ্টিপথ। এক নিঃশব্দ মায়াবী অনুভব। গাড়ি আস্তে চালানো উচিত এখানে, কারণ ভিজিবিলিটি কম আর হঠাৎ করে আবির্ভূত হতে পারে প্রকৃতির কোনো চমকও। বিকেল 5:15 নাগাদ আমরা পৌঁছলাম ওল্ড জিরো। আমাদের আগামী একদিনের আশ্রয় হাপোলি এয়ারবেসের কাছে অবস্থিত এডিজ অর্চার্ড হোমস্টে। নিঃশব্দ পাহাড়ি শান্তি আর ফলের বাগানের গন্ধে মোড়া এই হোমস্টেটি যেন ক্লান্ত পথিকের জন্য এক শান্ত আশ্রয়। আমরা এখানে 2টো ঘর নিয়েছিলাম। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই এই হোমস্টেটি এবং আমার ঘরটিও।
এবার ডিনারের পালা। আজ রাতের জন্য ডিনার সেরে এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। আগামীকাল সকাল থেকে দিনভর আমরা ঘুরে দেখব জিরোর প্রতিটি রং, প্রতিটি গন্ধ আর প্রতিটি সৌন্দর্যের মুহূর্ত। সকাল 9:30 বেরোলাম জিরোর হোমস্টে থেকে। আজ সারাদিন জুড়ে ঘুরে দেখব জিরোর নানা রূপ, প্রকৃতির বুকে লুকিয়ে থাকা সৌন্দর্য আর ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। প্রথম গন্তব্য কার্ডো ফরেস্টের মধ্যে অবস্থিত শিবলিঙ্গ। হাপলি টাউন থেকে মাত্র 4 কিলোমিটার পথ, কিন্তু এই অল্প পথটুকুও যেন আমাদের জন্য কাঁটার মুকুট হয়ে দাঁড়ালো। আমাদের ড্রাইভার রাজু প্রধান আবারও প্রমাণ করল ওর দাবি আর বাস্তবতার মাঝে বিস্তর ফারাক। মেচুকা নিয়ে ওর ভ্রান্তি আমরা আগেই বুঝেছিলাম, কিন্তু জিরো নিয়েও যে ওর জ্ঞান জিরো তা বুঝে উঠতেই কিছুটা সময় লেগে গেল। আমরা তখন ঠিক যেন আশার আলো খুঁজে ফেরা এক চাষার মতোই, যার নিজের জমি আছে, বীজ আছে, কিন্তু জল দেওয়ার কেউ নেই। कुछ तो समझ में चाहिए ना। मैं आपको अच्छी तरह से ट्रीट कर रहा हूँ, आप हम लोग के ऊपर चढ़े जा रहे हो। आइटिनरी में नहीं है, कौन सी बात है भाई? आइटिनरी में तो आपका डिनर लंच भी नहीं है, तो आप मत कीजिए। ये लॉजिकली बात कीजिए। आइटिनरी ना आइटिनरी में तो था 10 to 12, मेरा पास लिखा भी हुआ है 10 to 12 आवर्स। महाबाहु ट्रैवल से टोटल आइटिनरी लिस्ट हम लोग को भेजा गया है। 10 to 12 आवर्स ड्राइविंग, कांस्टेंट ड्यूटी। तो कांस्टेंट ड्यूटी हम लोग तो नहीं बोल रहे। एक दिन 8 घंटा, एक दिन 5 घंटा, तो हाफ डे करके तो आप ड्यूटी कर रहे हो। ठीक है, आपका भी रेस्ट अच्छा होता। आपको पता नहीं है तो आपको टूर लेना ही नहीं चाहिए था ये मेचुका जीरो का। आपको भी बोलना चाहिए था। इससे आपका भी फेस लॉस हो रहा है, हम लोग का भी प्रॉब्लम हो रहा है, आपको भी प्रॉब्लम हो रहा है। आपको टूर नहीं लेना चाहिए था। एक बार गया हूँ, मुझे मत दो, मुझे शिलोंग का दो, मुझे तवांग का दो, जिसमें मैं कंफर्टेबल हूँ। ये आपका भी बोलना जरूरी था। हम तो अभी देखिए, ये गाड़ी मालिक को बोला है, एजेंसी तो हमको नहीं बोलता है डायरेक्ट। आपको तो गाड़ी मालिक को बोला है, तो गाड़ी मालिक दूसरा ड्राइवर हम में चुका एक ही बार गया है, सबको मालूम है। मालिक को बोला हम एक बार गया है, हम इतना नहीं मालूम है चुका। आप बोले थे कि इतना नहीं मालूम मैं चुका, फिर भी आपको दिया। और ड्राइवर ही नहीं आता ये साइड, इसीलिए। तो ये तो मतलब गलत हुआ। ये तो ट्रैवल्स को फिर वो बोलना ही चाहिए था ना कि गाड़ी भी ऐसा नहीं लेना चाहिए था, ड्राइवर भी अब नहीं मिल रहा है, बोलना चाहिए कुछ और सोचते। आने के बाद परेशानी में डालने का तो नहीं। आप आपके मालिक को बोले थे कि आप यहाँ पे एक बार आए हो, आपको पता नहीं है उतना। तो फिर मालिक ने दे दिया, मतलब फ्रॉड किया। आपका जितना परेशानी हो रहा है यहाँ देख के जाने में, पूछ के जाने में, तो मालिक का भी तो फर्ज बनता है ना कि एक जाना पहचाना सा ड्राइवर दे। तो दैट मीन्स फ्रॉड किया उसने मेरे से पैसा ले लिया, बोला कि हाँ अच्छा ड्राइवर देता हूँ जिसको ये पता होगा रास्ता, लेकिन फिर बोलता है वो आपको दे देता है। फिर आप बताने के बाद भी कि आपको ये सब पता नहीं है, रास्ता पता नहीं है, आप एक बार आ चुके हो सिर्फ। যাই হোক, বহু কাঠখড় পুড়িয়ে পৌঁছে গেলাম কার্ডোর সিদ্ধেশ্বর নাথ মন্দিরে। এই নির্জন অরণ্যের বুক চিরে উঁকি দিয়ে থাকা শিবলিঙ্গ যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক অলৌকিক আশ্চর্য। এই মন্দিরে রয়েছে এক বিশাল শিলাখণ্ড, প্রায় 25 ফুট লম্বা। প্রতিদিন প্রচুর ভক্ত এখানে তাদের প্রণাম নিবেদন করেন। লোকবিশ্বাস, শিবলিঙ্গটির গায়ে খোদাই হয়ে আছে দেবী পার্বতী ও ভগবান গণেশের চিহ্ন। প্রকৃতি আর আস্থার এক অপূর্ব মেলবন্ধন এই কার্ডো শিবলিঙ্গ। এরপর আমরা পৌঁছলাম টারিন ফিশ ফার্ম। শান্ত প্রকৃতির কোলে অবস্থিত এই জায়গাটি যেন জলের নিচে এক ছোট্ট রাজ্য। এখানে ঘুরে দেখলাম একটি আকর্ষণীয় অ্যাকোয়া মিউজিয়াম, যেখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ,
কেউ রঙিন, কেউ বিশাল, আবার কেউ একেবারেই দুর্লভ। স্থানীয় মানুষদের উদ্যোগে তৈরি এই ফার্ম শুধুমাত্র পর্যটকদের জন্য নয়, বরং শিক্ষামূলক দিক থেকেও গুরুত্বপূর্ণ। চলুন একটু ঝাঁপ দিয়ে দেখে নিই তারিন ফিশ ফার্মের জলের ভিতরের এক ঝলক। জিরো ভ্যালির ঐতিহ্যবাহী গ্রামগুলি আপাতানি জনগোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাচীন জীবনযাত্রার এক জীবন্ত সাক্ষ্য। বাঁশে তৈরি ঘর, ধাপে ধাপে সাজানো ধানক্ষেত আর মানুষের আন্তরিকতা মিলে এক অনন্য আবহ তৈরি করে এখানে। এই গ্রামগুলো শুধু ইতিহাসের পাতায় নয়, আজও নিঃশব্দে বলে চলে নিজের গল্প, উত্তরের হাওয়ায়, কাঠের চালায় আর মানুষের চোখে মুখে। তারই মাঝে অবস্থিত নারায়াবা ওয়াইনারি, আপাতানি জনজাতির হাতে গড়া এক অনন্য উদ্যোগ। এখানকার মানুষজন নিজেরা মিলে তৈরি করেন নানান প্রকারের ফলমূলের ওয়াইন, যা একদিকে যেমন তাদের সংস্কৃতির অঙ্গ, তেমনি জীবিকারও উৎস। আমরাও ঘুরে দেখলাম এই নারায়াবা ওয়াইনারি। যদিও ভেতরে ভিডিওগ্রাফি অনুমোদিত নয়, কিন্তু ফটোগ্রাফির অনুমতি ছিল, তাই আমি কিছু মুহূর্ত ধরে রেখেছি ছবির মাধ্যমে আপনাদের জন্য। হং মিয়াকো উৎসব হল অরুণাচল প্রদেশের জিরো ভ্যালির আপাতানি জনজাতির অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবটি প্রতি বছর মার্চ মাসে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় হং গ্রামে, যা জিরো ভ্যালির সবচেয়ে বড় আপাতানি গ্রাম। এই উৎসবের মূল উদ্দেশ্য হল গ্রামের মঙ্গল, সমৃদ্ধি এবং সুরক্ষার জন্য পূর্বপুরুষদের পূজা ও বিভিন্ন আনুষ্ঠানিক রীতিনীতির মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করা। যদিও মিয়াকো উৎসবটি প্রতি বছর পালাক্রমে বিভিন্ন আপাতানি গ্রামে অনুষ্ঠিত হয়, তবে হং গ্রামের উদযাপনই সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় বলে বিবেচিত হয়। আমাদের হং গ্রামে পৌঁছানোর একদিন আগেই মিয়াকো উৎসব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু উৎসব শেষের হং যেন আরেক রহস্যময় রূপে ধরা দিল। গোটা গ্রাম নিস্তব্ধ, ঘরবাড়িগুলো অদ্ভুত কাঠ ও বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা, যেন বাইরের জগৎ থেকে নিজেদের আলাদা করে নিয়েছে। গ্রামের কোনো মানুষ রাস্তায় নেই কোনো শব্দ। এই উৎসবের পরদিন প্রথা অনুযায়ী পরিবারগুলো নিজ নিজ ঘরের ভেতরে থাকে পুরো একটা দিন। হং তখন যেন এক নো ম্যানস ল্যান্ড, নীরব, ধ্যানস্থ, অথচ ভেতরে ভেতরে পূর্ণ এক বিশ্বাস আর আত্মনিয়ন্ত্রণে পরিপূর্ণ। So your name is? Talo Gambo. Okay. So you are from Arunachal? From zero? Hong village. Okay. भाई साहब मुझे दिखाया कि यहाँ म्यूजिक फेस्टिवल होता है जीरो का। पेची बोलता है इसको पेची। अच्छा। এই জিরো উপত্যকার বুকেই প্রতি বছর অনুষ্ঠিত হয় ভারতের অন্যতম সেরা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ফেস্টিভ্যাল, যার নাম জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিক। প্রকৃতির কোল ঘেঁষে সবুজ মাঠের মাঝে কাঠের তৈরি স্টেজ আর চারদিকে পাহাড়ের ছায়ায় জমে ওঠে এক স্বপ্নের আসর। স্থানীয় আপাতানি সংস্কৃতি আর দেশ বিদেশের শিল্পীদের সুর মিলিয়ে তৈরি হয় এক অপূর্ব সঙ্গীতময় পরিবেশ। এই উৎসব শুধু গান শোনার নয়, বরং প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের সংযোগকে উপলব্ধি করার এক দারুণ উপলক্ষ। ফেস্টিভ্যাল গ্রাউন্ডটিতে দাঁড়িয়ে চারপাশে তাকালেই মনে হবে যেন কোনো সঙ্গীত ঘেরা রূপকথার উপত্যকায় এসে পড়েছি। পিছনে পাহাড়, সামনে খোলা মাঠ
আর মাঝখানে চলতে থাকে নিরবচ্ছিন্ন সুরের ধারা। এরপর এলো দুপুরের খিদে মেটানোর পালা। পামুই ইয়ালাং হলো একটি মনোমুগ্ধকর স্থান যা অরুণাচল প্রদেশের জিরো উপত্যকায় অবস্থিত এবং এর অসাধারণ সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। এটি শুধুমাত্র একটি গন্তব্য নয়, এটি একটি অভিজ্ঞতা। সবুজ পাহাড়ে পরিবেষ্টিত সুন্দর পাইন বনের মধ্যে এবং বিশুদ্ধ প্রবাহিত স্ট্রিমে সাজানো পামুই ইয়ালাং একটি লুকোনো রত্ন যা প্রকৃতির সঙ্গে পুনরায় সংযুক্ত হতে চাওয়া ভ্রমণকারীদের জন্য শান্তি এবং একাকিত্ব প্রদান করে। পামুই ইয়ালাংয়ে এসে আপনারা সানরাইজও দেখতে পারেন। তবে পামুই ইয়ালাং কেবল প্রকৃতির বিষয় নয়, এটি আপাতানি জনগণের সাংস্কৃতিক প্রথাগুলির সঙ্গে গভীরভাবে জড়িত। স্থানীয়দের জীবনযাত্রা প্রকৃতির সাথে সঙ্গতি রেখে চলে এবং এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য এখানকার জীবনধারার অঙ্গ। এবার আসি আজকের অন্তিম স্পটে, জিরো বাটারফ্লাই পার্ক। এটি একটি অপূর্ব স্থান যা প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক সুন্দর মিলনস্থল। এখানে প্রবেশ করতে হলে একটি ছোট ফি লাগে, মাত্র 20 টাকা। বাটারফ্লাই পার্কে বিভিন্ন প্রজাতির প্রজাপতি এবং অন্যান্য দুর্লভ প্রাকৃতিক জীবের দেখা পাওয়া যায়। পাখির কলকাকুলি, ফুলের সুবাস এবং চারপাশের সবুজে ভরা পরিবেশে ঘুরে বেড়ানো সত্যি একটি প্রশান্তির অভিজ্ঞতা। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে এখানে সময় কাটানো যেন অন্য একটি দুনিয়ায় চলে যাওয়া। যারা প্রকৃতির প্রেমিক এবং বিশেষ করে প্রজাপতির প্রতি আগ্রহী তাদের জন্য এই পার্ক একটি আদর্শ গন্তব্য। যদিও বলে রাখি, আমার চোখে কোনো প্রজাপতি ধরা দেননি, তবে পার্কটা ঘুরে আমার মন আনন্দে ভরে উঠেছিল। এবার হোমস্টেতে ফিরে সব কিছু গুছিয়ে ঘুমানোর পালা। আমার অরুণাচলের এই ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। মনে পড়ছে মেচুকা আর জিরো দুটোই অপূর্ব মনোমুগ্ধকর জায়গা। এখন আবার আমার শহরে ফেরার পালা। জিরো এসে নেটওয়ার্কের কোনো বাধা ছিল না, আর তাই বুঝে গিয়েছিলাম যে আমার শহর সহ আমার গোটা রাজ্য আবার কাঁদছে। 26,000 মানুষের চাকরি চলে গেছে, শহরটা দুঃখে আছে। সেই শহরেই আমাকে ফিরে যেতে হবে। ঈশ্বরের কৃপায় নিজের কাজে ফেরবার সুযোগ পাই, যেটা অনেকেই হয়তো পায় না। এই কথা ভাবলেই মনটা ভারী হয়ে যায়। পরের দিন সকালেই ইটানগর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। খুব ছোট্ট কিন্তু মজার এক এয়ারপোর্ট। সেখানে এসে এক অদ্ভুত ঘটনা দেখলাম যা আগে আমি কখনো দেখিনি। যেহেতু সেদিন একটাই ফ্লাইট ছিল, তাই এয়ারপোর্ট নাকি খুলবে ফ্লাইট সময়ের 2 ঘন্টা আগে। আমাদের ইন্ডিগো ফ্লাইট ছিল দুপুর 2:30-এ। 2 ঘন্টা আগে এয়ারপোর্টের ভেতরে ঢুকে চেক ইন করে খানিক খাওয়া দাওয়া করে নিলাম। টিনটিনের এই প্রথম প্লেন যাত্রা, তাই সে বেশ উত্তেজিত ছিল। গুগল তাকে সব নেসেসারি ইনফরমেশন দিয়ে যাচ্ছিল। অবশেষে আমার শহর কলকাতায় ফিরে যাওয়ার পালা। এবার আমার অরুণাচল ভ্রমণ শেষ হলো, তবে আরও অনেক নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি আবারও আপনাদের সামনে আসব। আমি স্টোরি টেলার সন্দীপন দাস এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।